মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন। ডেকে পাঠানো হলো পরিবারকে। কারা ফটকের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ। ক্ষমা না চাইলে ফাঁসির রায় কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি চান মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে, মহামান্য রাষ্ট্রপতি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ প্রতিপালন হবে। যদি না চান তাহলে যে কোনো সময় হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বনানীতে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সড়কের দুপাশের বড় বড় গাছ। সৌন্দর্য হানির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ক্ষুব্ধ এলাকাবাসী। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্ক। পুরুষ শূন্য গাইবান্ধার সাদুল্লাপুরের 3 গ্রাম পুলিশের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বাংলাদেশ থেকে আকাশপথে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করলেও রুট নির্দিষ্ট করে দেয়ায় বাড়বে ভোগান্তি, দাবি ব্যবসায়ীদের। মোসাক ফনসেকার ফাঁস করা তালিকায় বাংলাদেশি 5 প্রতিষ্ঠানের নাম। আন্তর্জাতিকভাবে নেওয়া উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দুদক বলছে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত। এবং গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষোভ বাড়ছে মানুষের। সমন্বয়হীনতাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা, অস্বীকার কর্তৃপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউর পূর্ণাঙ্গ রায় কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর থেকেই সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেখা করার জন্য স্বজনদের ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব সদস্য। এছাড়া সাদা পোশাকে নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। সকালে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ ইকবাল হাসান সকালে নিজামীর সাথে কারাগারে কথা বলেন। কারাগারের কয়েকটি সূত্র জানায়, ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। জলাদ রাজুকে কাশিমপুর থেকে আনা হয়েছে কেন্দ্রীয় কারাগারে। গতরাতে কয়েক দফা ফাঁসির মহড়া দেয়া হয়। আশেপাশের রাস্তায় বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানান। স্বপ্না, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটি দেখছি যে সন্ধ্যার আগে পর্যন্ত যেরকম ছিল তার থেকে এখন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বেড়েছে। আমরা দেখেছি যে কারা ফটকের সামনে পুলিশ, র্যাব এবং জেল পুলিশ যারা আছেন তারা মিলে এখানে 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে গড়ে তুলেছেন। একদম কারা ফটকের সামনে রয়েছেন হচ্ছে আপনার জেল পুলিশের সদস্যরা, তাদের সামনে রয়েছেন র্যাব সদস্যরা এবং তাদের সামনে হচ্ছে আমরা দেখছি যে পোশাকি পুলিশের সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন। আর এছাড়া আরেকটা বিষয় আমরা সন্ধ্যা পর্যন্ত যেটি দেখছিলাম যে এখন থেকে আধা ঘন্টা আগে পর্যন্ত যে এই এলাকাতে যানবাহন চলাচল করছিল, তো এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে কারা ফটকের সামনের যে রাস্তাগুলো রয়েছে সেখান দিয়ে যে সাধারণ যানবাহন সেই ধরনের সব যানবাহন চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব যানবাহন রয়েছে কিংবা যে জেল কর্তৃপক্ষের যেসব যানবাহন সেগুলি এখন এইসব এলাকা দিয়ে চলাচল করছে। আর এছাড়াও এখানে আমরা দেখেছিলাম যে সাধারণ সময় যে কারা ফটকের সামনে হয়তো যে এখানে 20-25 গজ পর্যন্ত জুড়ে একটি ব্যারিকেড থাকে, তো আমরা সন্ধ্যার পরে দেখেছি যে সেই ব্যারিকেডের পরিধি অনেকটাই বাড়ানো হয়েছে, যে এখন কারা ফটক থেকে প্রায় 100 গজ দূরে পর্যন্ত পুলিশের সদস্যরা এখানে ব্যারিকেড দিয়েছেন। আর এছাড়াও যে দুই দিক থেকে অর্থাৎ এই একদিকে চকবাজার থেকে কেন্দ্রীয় কারাগারের দিকে আসার যে রাস্তা সেই রাস্তাতেও ব্যারিকেড দিয়ে সেখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। আর অপরদিকে যে পলাশির দিক থেকে কেন্দ্রীয় কারাগারের দিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখানেও পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। আর এছাড়াও আমরা দেখছি যে বড় একটি ট্রাকে করে পুলিশের পক্ষ থেকে আরও বেশ কিছু মেটাল ব্যারিকেড এখানে নিয়ে আসা হয়েছে,
তো সেইগুলো পর্যায়ক্রমে পুলিশের সদস্যরা এখানে স্থাপন করার যে কাজ সেইটি তারা করছেন। আর এছাড়া আপনি হয়তো এরই মধ্যে জেনেছেন যে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যদেরকে কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে এবং আমরা সবশেষ যতটুকু জেনেছি যে মতিউর রহমান নিজামীর বনানীর বাসা থেকে তার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। তো আমরা যেটি ধারণা করছি হয়তো বা অল্প কিছু সময়ের মধ্যে অর্থাৎ হয়তো 20-25 মিনিট সময়ের মধ্যেই মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে আসবেন এবং মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করবেন। তো এই ধরনের যে লক্ষণগুলো আমরা দেখছি তো সেইটি থেকে আমরা ধারণা করছি হয়তো যে মতিউর রহমান নিজামীর যে দণ্ডটি রয়েছে অর্থাৎ যে মৃত্যুদণ্ড রয়েছে সেই দণ্ডটি কার্যকরের জন্য জেল কর্তৃপক্ষ হয়তো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। তো তারপরেও যদি যখন নিজামীর পরিবারের সদস্যরা তার সঙ্গে আসবেন এবং এসে নিজামীর পরিবারের সদস্যরা বের হয়ে গেলে তারপরে পুরো নিশ্চিত খবরটা আপনাকে আমি দিতে পারবো যে আজকেই দণ্ড কার্যকর হচ্ছে কিনা। স্বপ্না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ, আর এজন্য কেন্দ্রীয় কারাগারের সামনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কাছে সংরক্ষিত কর ফাঁকি ও সম্পদ পাচারের নেপথ্যে থাকা বাংলাদেশের 5 প্রতিষ্ঠান সহ 2 লাখেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার প্রকাশিত পানামা পেপারসে বাংলাদেশের 35টি ঠিকানা উল্লেখ করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম ICIJ তালিকায় থাকা বাংলাদেশের 5টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান ইনকর্পোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, SR বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এবং টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এতে বিশ্বের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন অফশোর কোম্পানির ব্যাংক হিসাবধারীর মধ্যে 625 জন কানাডার নাগরিকের নাম উল্লেখ রয়েছে। পানামা ভিত্তিক এই আইন প্রতিষ্ঠান কর ফাঁকি দেয়া ব্যক্তিদের আইনি সহায়তা দিত। এদিকে পানামা পেপারসের ফাঁস হওয়া অর্থ পাচারের তালিকায় বাংলাদেশ বিমানের নাম থাকলেও বিমানমন্ত্রী জানিয়েছেন এ সম্পর্কে বিমান বা তিনি কিছুই জানেন না। আর পরিকল্পনা মন্ত্রী বলছেন বর্তমান মানি লন্ডারিং আইনে টাকা পাচারের তথ্য গোপন করার সুযোগ কমে গেছে। তবে অফশোর প্রতিষ্ঠানগুলোর তালিকায় বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় এ বিষয়ে তদন্তের পাশাপাশি অর্থ পাচার রোধে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। সোমবার দ্বিতীয় দফায় প্রকাশ পেয়েছে পানামা পেপারসে ফাঁস হওয়া কর ফাঁকি দিয়ে বিদেশি বিপুল পরিমাণ অর্থ পাচারের তালিকা। আর এতে উঠে আসে বাংলাদেশ বিমান সহ 35 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম। এর আগে নথিতে বিদেশে বেনামে প্রতিষ্ঠান খুলে অর্থ পাচারের সাথে যুক্ত 34 বাংলাদেশি ব্যক্তি প্রতিষ্ঠানের নাম এলো। এবারই প্রথমবারের মতো এসেছে বাংলাদেশ বিমানের মতো সরকারি প্রতিষ্ঠানের নাম। তবে বিমানমন্ত্রী বলছেন এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার সেটা জানত। পানামা পেপারসে বাংলাদেশ বিমানের নাম এসছে এটা আমার জানা নেই। বাংলাদেশ বিমান ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি নাও, সরকারের মালিক, সুতরাং যদি এ ধরনের কিছু হতো তাহলে সরকার নিশ্চয়ই জানতেন এবং এর মধ্যে নিশ্চয়ই তার রিঅ্যাকশনটা হতো। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলেন মানি লন্ডারিং আইনের আওতায় এখন ব্যাংকগুলোর তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকায় পাচারকারীরা কোথাও টাকা রাখলে তা গোপন করার সুযোগ নেই। শিগগিরই ব্যবসায়ীদের এমন প্রবণতা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে দেশ থেকে টাকা যাবে সেই দেশে ট্যাক্স দিতেই হবে, ট্যাক্স না দিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন সুইজারল্যান্ডে টাকা রাখলেও অ্যাকাউন্ট হোল্ডারদের নাম ডিসক্লোজ করতে বাধ্য। এখন মানি লন্ডারিং আইন হওয়ার পরে সারা বিশ্বে আজকে ইউনিভার্সালি ইট ইজ অ্যাপ্লিকেবল, নোবডি ক্যান হাইড এনি ইনফরমেশন। তবে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের কেউ অফশোর কোম্পানির অ্যাকাউন্ট খুলে থাকলে সেটা কর ফাঁকির উদ্দেশ্যে খুলেছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অর্থ পাচার রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত উদ্যোগের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত হওয়ার পরামর্শ তাদের। অফশোর কোম্পানি খোলা কিন্তু সরাসরি কোনো অপরাধ না। ফলে বাংলাদেশের যেটা দেখতে হবে সেটা হলো যে যারা এই কোম্পানিটা খুলেছেন বাংলাদেশের নাগরিক, তাদের খোলার ভেতরে কোনো ধরনের কর ফাঁকি দেবার বা অর্থ পাচার সংশ্লিষ্ট আছে কিনা। বাংলাদেশের যে বর্তমান আইনি কাঠামো আছে, যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোগুলোতে এখন অনেক জরুরি দরকার হবে হলো নতুন করে সংস্কার আনার, অর্থ পাচারের যে প্রবণতাগুলো আছে সেগুলোকে মোকাবেলা করবার জন্য। বহুল আলোচিত পানামা পেপারসে ফাঁস হওয়া তালিকায় বাংলাদেশি বাকি 4 প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, SR বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে অর্থ পাচারের তালিকায় বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন দুর্নীতি দমন কমিশন সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। আরও একটি বিষয় এসেছে গণমাধ্যমে, এটি আমাদের হাতে এসেছে। এটি কমিশন পরীক্ষা নিরীক্ষা করবেন, যাচাই বাছাই করবে, এরপর এর উপরও একটি যৌক্তিক একটা সিদ্ধান্ত আসবে। প্রথমে সিদ্ধান্ত আসবে এটি আমরা অনুসন্ধান করব কি করব না, এটি একটি সিদ্ধান্ত আসতে হবে। দ্বিতীয় ব্যাপার হলো যে বিদ্যমান যে কমিটি রয়েছে এই কমিটি সক্ষমতা কতটুকু আছে সেটিও পরীক্ষা করা হবে। এখন কমিশন যদি মনে করেন যে বিদ্যমান কমিটির সাথে এটার সাথে ট্যাগ করে দেওয়া যেতে পারে। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আকাশ পথে কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা শিথিল করলেও এয়ারলাইন্স নির্দিষ্ট করে দেয়ায় ভোগান্তি বাড়বে বলে মত ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে সবজি ও তরি তরকারি আমদানির ক্ষেত্রে অচলাবস্থার কোনো পরিবর্তন হবে না বলেও আশঙ্কা তাদের। তবে লাভবান হবেন গার্মেন্টস পণ্য রপ্তানিকারকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরাসরি কার্গো পরিবহন নিষিদ্ধ হওয়ার পর শাকসবজি যুক্তরাজ্যে আনার জন্য প্রতিবেশী ভারত, পাকিস্তানের মতো দেশগুলোকে রুট হিসেবে বেছে নেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সোমবার যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা শিথিল করলেও বাংলাদেশ থেকে ব্রিটেনে পণ্য নিতে 3টি এয়ারলাইন্স নির্দিষ্ট করে দেয়ায় শাকসবজি আমদানিকারকদের ভোগান্তি বাড়বে বলে জানালেন ব্যবসায়ীরা। তিনটা ক্যারিয়ার কথা বলছে, বিমান ওর আপনার লুফথানসা ওর ইতিহাদ, এগুলো তো আপনি যেটা আপনি স্টপ ওভার হইতে হবে, এটা ডাইরেক্ট আসতে পারবো না। ডাইরেক্ট যেটা আসতে পারে না তো এটা অবভিয়াসলি তো এটা লং হোল্ড হবে। আমি যা জানি যে ইতিহাদে অ্যাটলিস্ট ডেফিনেটলি 7 to 8 আওয়ার্স স্টপ ওভার হয়। স্টপ ওভার হইলে এই যে আপনার যে বাইরে যে গরম, আপনি জানেন যে এয়ারপোর্টে তো আরো বেশি গরম হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তারপর আপনার রিস্ক্যানিং হইতে হবে। তো রিস্ক্যানিং হইলে এগুলো আপনার রিহ্যান্ডলিং হইতে হয়। তো রিহ্যান্ডলিং হইলে দ্যাট মিনস ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলো যতটা আপনি হ্যান্ডলিং করবেন এগুলো আপনার নষ্ট হয়ে যায়। এই নিষেধাজ্ঞা শিথিলের ফলে শুধু গার্মেন্টস পণ্য আমদানিকারকরা লাভবান হবে বলে মনে করেন ব্রিটিশ বাংলাদেশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি। গার্মেন্টস সেক্টরে ওগুলা আসতে পারে, ওগুলা যদি অন্য দেশে নিয়ে স্ক্যানিং করে তাহলে সমস্যা নেই। কিন্তু যদি ফুড প্রোডাক্ট, অ্যালাইড ফুড এন্ড ফ্রুটস এগুলা যদি বাংলাদেশ থেকে যেভাবে শিথিল হয়েছে, আমি মনে করি এগুলা ভেজিটেবল ক্ষেত্রে খুব একটা লাভবান হবে না। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষের এক পর্যায়ে গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করে। এরপর গত 8 মার্চ ব্রিটেনও ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। সময় সংবাদ, লন্ডন। সন্ধ্যার সময় আরো থাকছে। নরসিংদীতে সন্তান হত্যার দায়ে মা সহ দুজনের ফাঁসির আদেশ। গাজীপুরে শাশুড়ি হত্যা মামলায় ছেলের বউয়ের মৃত্যুদণ্ডাদেশ। 5,727 কোটি টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে 2,770 কোটি টাকা, আর বিদেশি সহায়তা ধরা হয়েছে প্রায় 2,948 কোটি টাকা। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 3,500 কোটি টাকা ব্যয়ে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন এবং 1,400 কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ ও বিআরবি এর সদর দপ্তরে ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়াও রয়েছে মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং এবং 17টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প। সুয়ারেজ লাইন সংস্কারের নামে রাজধানীর বনানীতে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সড়কের দুপাশের বড় বড় গাছ। এতে সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তবে দীর্ঘমেয়াদে জনভোগান্তি কমাতেই কিছু গাছ কাটা হচ্ছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে কাজ শেষে আরো বেশি করে গাছ লাগানো হবে। এদিকে কেটে ফেলা গাছ দরপত্রের মাধ্যমে একসঙ্গে বিক্রি হবার কথা থাকলেও সিটি কর্পোরেশনের অগোচরে গুড়িগুলো রাস্তা থেকে বিক্রি হয়ে যাচ্ছে। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। কুঠারের আঘাতে মাটির বুকে আছড়ে পড়ছে একের পর এক গাছ। সবুজ বনানী মুহূর্তেই পরিণত হচ্ছে মলিন খাখা প্রান্তরে। বর্ষা মৌসুমকে সামনে রেখে বনানীর বিভিন্ন এলাকায় চলছে সুয়ারেজ লাইন মেরামতের কাজ, আর এতে নির্বিচারে কাটা পড়ছে রাস্তার দুপাশের বেশিরভাগ গাছ। কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসেবে গত কয়েক সপ্তাহের কর্মযজ্ঞে ইতিমধ্যে কাটা পড়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ। এই অবস্থায় সৌন্দর্য হানির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন। প্রায় 30 বছর আগে গাছ লাগানো,
এসব গাছে এখন কাটা হচ্ছে। রিকোয়েস্ট করেছিলাম গাছটা না কেটে ড্রেনটা করা যায় কিনা, তো ওনারা বললেন যে না, ড্রেন যদি সোজাসুজি যেতে হয় তাহলে গাছ কাটাই পড়বে। এটা কোনো স্বার্থান্বেষী মহল গাছটা কেটে অর্থটা তারা আত্মসাৎ করার জন্য এই কাজটা করতেছে। সৌন্দর্যহানি তো হচ্ছেই, প্লাস পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। যেগুলো আছে সেগুলোকে যদি সাইডে রেখে যদি করা সম্ভব হয় করুক। আমরা এখানে গাছ কাটা কন্ট্রাক্ট নিচ্ছি, গাছ কাটা 1000 টাকা পাই, এটাই শেষ। কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কোনো অনিয়ম নয়, বরং সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব মহলের সম্মতিতে এই কাজ করছেন তারা। আমরা বনানী সোসাইটি এবং স্থানীয় যারা ওয়ার্ড কাউন্সিলর সকলের সম্মতিক্রমে এই গাছগুলোকে কেটে আমরা ডিপোজিট করছি এখানে। ড্রেন অ্যালাইনমেন্টের মধ্যে কোনো গাছ থাকা যাবে না। একটি গাছের বিপরীতে উনি 7টি করে গাছ লাগাবেন। এদিকে কাটার পর গাছের গুড়িগুলো সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে রেখে দরপত্র আহ্বানের কথা থাকলেও সেগুলো দেখা মিলছে আশপাশের বিভিন্ন মাঠ ও অলিগলিতে। খোঁজ নেয়ার এক পর্যায়ে বের হয়ে এলো আসল রহস্য। যারা এই রাস্তার কাজ করে ওরাই গাছগুলো বিক্রি করতে আসছে। আমি মনে করেন 5টা গাছ কিনছি ফার্নিচার বানানোর জন্য। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না দাবি করে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। ঠিকাদারদেরকে নিয়ে আমরা বসবো, বৈশা আমরা দেখব কোথায় এর ত্রুটি আছে, বিধান আছে, সেই বিধানে যেটুকু হয় সেখানে কোনো ছাড় নাই। এছাড়া প্রয়োজন ব্যতীত কোনো গাছ কাটা হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে শিশু সন্তান হত্যার দায়ে মা ও তার প্রেমিকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2011 সালের 5 অক্টোবর বিকেলে সানাউল্লাহর পাশের বাড়িতে পূজা দেখতে গিয়ে আর ফিরে আসেনি। এই ঘটনার পরদিন তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে দুদিন পর উত্তরচর পাড়ার পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ সানাউল্লাহর মা ও তার কথিত প্রেমিক হানিফকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে দীর্ঘ মামলার কার্যক্রম শেষে অতিরিক্ত দায়রা জজ এ মৃত্যুদণ্ডাদেশ দেন। পাশাপাশি অভিযুক্তদের 10,000 টাকা অর্থদণ্ডও দেয়া হয়। গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AKM এনামুল হক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 15 জানুয়ারি গৃহকর্তা পারভেজ তার স্ত্রী ও মাকে রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। পরদিন সকালে ঘরের ভেতর থেকে পারভেজের মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী রোজিনা বেগম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। এক পর্যায়ে শাশুড়িকে হত্যার কথা স্বীকার করে পুত্রবধূ রোজিনা বেগম। এই ঘটনায় গৃহকর্তা পারভেজ বাদী হয়ে তার স্ত্রী রোজিনাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত। মানবিক দিক বিবেচনা করে পেসার শাহাদাত হোসেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। ফলে প্রিমিয়ার লিগে খেলতে আর কোনো অসুবিধা নেই এই পেসারের। ঘরোয়া লিগ খেলতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না শাহাদাত। মৌসুমের শুরুতে শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলাটি নিষ্পত্তি না হওয়ায় অভিযুক্ত শাহাদাতকে প্রিমিয়ার লিগ খেলার অনুমতি দেয়নি BCB। তবে মোহামেডানের সাথে ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার। অবশেষে মানবিক বিবেচনায় শাহাদাতকে আবারও মাঠে ফেরার অনুমতি দিল ক্রিকেট বোর্ড। গেল বছর 6 সেপ্টেম্বর শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে নির্যাতনের মামলা হয়। এরপর আত্মসমর্পণ করে ঢাকা CMM কোর্টে জামিনের আবেদন জানান শাহাদাত। আবেদন না মঞ্জুর করে 29 বছর বয়সী এই পেসারকে 3 দিনের রিমান্ড সহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে 8 ডিসেম্বর শাহাদাতের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। মানবিক কারণেই এই সিদ্ধান্তটা বোর্ড নিয়েছে, তাকে শুধুমাত্র ডোমেস্টিক কম্পিটিশনে পার্টিসিপেশনের জন্য। হি উইল নট বি কনসিডার্ড ফর এনি ন্যাশনাল সিলেকশন। আদালতের পূর্ণাঙ্গ রায় বা সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত বহাল থাকবে। খেলার পারমিশন পাইছি, যদি মাঠে খেলি 12 তারিখে বা এবার যদি প্রিমিয়ার একটা খেলি তো ডেফিনেটলি কোনো কিছু একটা দেওয়ার চেষ্টা করবো। আর আমি তো সবসময় বলছি যে আমার দেশে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। সিদ্ধান্ত হয় না যে কোন ক্লাবে খেলবো, তো ডেফিনেটলি হয়তো বা ইনশাল্লাহ কালকে হয়তো বা দেখবো যদি আজকে রাত্রে কোনো ক্লাবই করে। যে মোহামেডান আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছিলাম, হ্যাঁ, তারপর আপনি অনেকগুলো ক্লাব বলছে খেলার জন্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাইবান্ধার সাদুল্লাপুরের 3টি গ্রাম। এদিকে আসামি গ্রেফতারের নামে মধ্যরাতে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ কর্মকর্তারা।
বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে আমি বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে যাওয়ার পরে বাক্সতে চোটাইলো, জিনিস জানা যা ছিল ভাঙলো। বাক্সটা চোটানোর পর তারপরে বাক্স আবার খুললো। খোলার পরে ওখানে 5 ভরি গহনা ছিল, তাক নিল। ছাদ পিটানোর জন্য 2 লাখ টাকা ছিল, তাকে নিল। এভাবেই পুলিশের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাইগ্রামের গৃহবধূ সাফিয়া বেগম। শুধু তিনিই নন, এমন অভিযোগ সাইগ্রাম সহ পার্শ্ববর্তী গোবিন্দপুর ও ইসলামপুরের বাসিন্দাদেরও। তাদের অভিযোগ, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ। আসামি ধরার নামে প্রতি রাতে হামলা চালিয়ে বাড়িঘর তছনছ করা হচ্ছে। এই অবস্থায় পুলিশের নির্যাতনের ভয়ে পুরুষেরা পালিয়ে বেড়ালেও সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটছে নারীদের। আমাদের চুলা পর্যন্ত ভেঙে রেখে গেছে যে আমরা কোথায় রান্না করে খাবো। আমাদের স্বামীরা নাই, আমরা খুব ভয় করছি। একটি ওরা আমাদের ঘরে যা যত আছে নিয়ে টিয়ে গেছে, সবকিছু ভাঙছে। আমরা জীবনেও দেখিনি এইরকম। লুটপাট করে নিয়ে গেছে, গহনা গাটি বাক্সের ভিতর যা ছিল সব বার করে নিয়ে গেছে। এটার কি অধিকার আছে? আমরা বিচার চাই, পুলিশের বিচার চাই আমরা। তবে পুলিশের কর্মকর্তাদের দাবি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই। এরকম অভিযোগ সত্য না। আমরা আসলে এরকম কোনো অভিযান চলেনি, কোনো মারপিট অথবা লুটপাটের ঘটনা ঘটেনি। আর যদি কেউ দোষী হয় তাকে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে। বাট যারা সাধারণ হিন্দু মানুষ, তাদের কোনো ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই। গত 7 মে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে 12 পুলিশ সদস্য আহত ও 2টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় 8 মে ধাপেরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামকে প্রধান আসামি করে 4000 জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় 2টি মামলা করে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে সাধারণ মানুষ। অধিকাংশ এলাকায় নিয়মিত 4-5 বার বিদ্যুৎ গেলেও কোথাও কোথাও গড়ে 5 ঘন্টাও থাকছে না সরবরাহ। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই লোডশেডিং কমছে না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হলেও সংকট নেই বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। সূর্যের আগুনে পুড়ছে স্ত্রীর শরীর। ঢাকার ধামরাই উপজেলার গাওয়াইল গ্রামে 24 ঘন্টায় গড়ে 5 ঘন্টাও বিদ্যুৎ না থাকায় পরিশ্রান্ত স্বামীও। বৈদ্যুতিক পাখার আশা ছেড়ে তাই সহানুভূতির চোখ রাখছেন স্ত্রীর দিকে। বিদ্যুতের বিরামহীন লুকোচুরি থেকে শহুরে জীবন কিছুটা স্বস্তি পেলেও যন্ত্রণার সাগরে ভাসমান দেশের গ্রামীণ জনপদ। ধানের যখন শেষ চাল তখনও কারেন্ট থাকে নাই। ধান আইসে ওখানে নদীর ঠেলায় থাকুন জানা। গ্রামের বিদ্যুৎ অফিসে যে ফোন দেয় গ্রামের লোক, তো সেটাই ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। পরবর্তীতে সে নাম্বার পাওয়া যায় না খুঁজে। প্রচন্ড গরমেও বিদ্যালয়ে আসা বন্ধ করেনি এসব কোমলমতি শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের দাবি, স্কুল চলাকালীন সময়ে আধা ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না তারা। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন। বিদ্যুৎ না থাকায় বাচ্চাদের পড়াইতে অনেক সমস্যা হচ্ছে, বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো মতে ঘরে ধান উঠালেও নিয়মিত সেচের অভাবে অস্থিরতায় দিন পার করছেন উঠতি ফসলের চাষিরা। বিদ্যুৎ আপ ডাউন হয়, আর এই যে মোটরটা করছি 2-3 নষ্ট হয়ে গেল। ভুট্টা খেতে, পাট খেতে খুব পানির প্রয়োজন। পানি ঠিক মতো দিতে না পারায় কারেন্টের অভাবে আমাদের ফসলে অর্ধেক ধান অর্ধেক চিটা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই অতীতের মতোই দেখা দিচ্ছে তীব্র লোডশেডিং। একটা মনিটরিং ইউনিট করে এই জ্বালানি সরবরাহটা নজরদারি করা হয় এবং টাইম টু টাইম বিদ্যুৎ উৎপাদনটাকে মনিটরিং এর আওতায় আনা হয়, তাহলে আমি মনে করি যে খুব সমস্যা হওয়ার কথা না। সংকট নেই দাবি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড়ের কারণে দেশের কোথাও কোথাও সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। যেহেতু আপনার সেচ মৌসুম নাই এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে আমাদের চাহিদা আপনার 4000 কাছাকাছি থাকবে। আমরা আশা করছি এই পরিমাণ বিদ্যুৎ পাওয়াটা আমাদের জন্য কঠিন হবে না। প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় ঘটে, দ্রুততার সাথে এটাকে কাটিয়ে ওঠার জন্য এবং মানুষকে বিদ্যুৎ সরবরাহ যথাশীঘ্র করার জন্য আমাদের নির্দেশনা থাকে। তবে আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে এখনই যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আইপিএলে আজ মাঠে নামছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে 2 উইকেট পেলেই চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন কাটার মাস্টার। সরকার উৎখাতে বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে এমন খবরকে মিথ্যা ও
বানোয়াট বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিদেশি ষড়যন্ত্র নয়, সরকার উৎখাতের জন্য দেশের জনগণই প্রস্তুত রয়েছে। বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, জনসমর্থিত দল, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? একটা গণবিচ্ছিন্ন দল, একেবারেই জনগণ থেকে দূরে চলে আছে। আমরা তো জনগণের সাথে আছি। আমরা তো জোর দিয়ে বলছি শেখ হাসিনা নেমে যাক, তত্ত্বাবধায়ক সরকার আসুক, তারপরে দেখা যাবে কে জনপ্রিয়। একটা গণবিচ্ছিন্ন সরকার, সেই সরকারের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করতে যাবে? এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বানোয়াট। নিকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে 8টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবে সেগুলোতে ভবিষ্যতে আধুনিক উপশহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় 49 নম্বর ওয়ার্ডের ধলপুর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও এলাকার মশা নিধন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংস্থা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রতিবেদন পেশ করেন সংস্থাটি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে এ সময় সেখানে সংস্থাটির মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এ সময় সংস্থাটির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। বর্ষা মৌসুম ও রোজার ঈদের আগেই দেশের সব মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে মানুষের ভোগান্তি হাত থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত কয়েক বছরের তুলনায় রাস্তায় জনগণের ভোগান্তি অনেক কম। রাস্তা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো এবং রাস্তা ঘুরছে। আমি আশা করি যে এবার জনগণের ভোগান্তি একেবারেই গত কয়েক বছর তুলনায় অনেক কম হবে। পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের বোমা বিস্ফোরণে নিহত হয়েছে 2 পুলিশ সদস্য। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যম। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতির বরাতে তারা জানায়, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে এই বিস্ফোরণ হয়। এরপর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত কেউ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আইপিএল এর খবর। রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে লড়বে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। বিশাখাপত্তমে 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 8:30টায়। এই ম্যাচে 2 উইকেট পেলেই আইপিএল এর এবারের আসরে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন কাটার মাস্টার। ফেভারিটের তকমা নিয়ে পুনের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুস্তাফিজ চমকে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। 9 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে ডেভিড ওয়ার্নারের দল। এরই মধ্যে দলের অবিচ্ছেদ্য অংশ মুস্তাফিজ শিকার করেছেন 13 উইকেট। 1 ম্যাচ বেশি খেলে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন কেকেআর এর আন্দ্রে রাসেল। তাই কাটার স্পেশালিস্টের সামনে সুযোগ এ ম্যাচে 2 উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপের মালিক হওয়ার। এছাড়া ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক ওয়ার্নার। এদিকে 10ম ম্যাচে 7 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুনে। অজিঙ্কা রাহানে বাদে ফর্মে নেই কোনো ব্যাটসম্যান। তবে 2 দলের মুখোমুখি একমাত্র দেখায় পুনের কাছে 34 রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন। ডেকে পাঠানো হলো পরিবারকে। কারা ফটকের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ।
রাজধানীর বনানীতে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সড়কের দুপাশের বড় বড় গাছ। সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ক্ষুব্ধ এলাকাবাসী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্ক। পুরুষ শূন্য গাইবান্ধার সাদুল্লাপুরের 3 গ্রাম। পুলিশের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বাংলাদেশ থেকে আকাশপথে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করলেও রুট নির্দিষ্ট করে দেওয়ায় বাড়বে ভোগান্তি, দাবি ব্যবসায়ীদের। এবং মোসাক ফনসেকার ফাঁস করা তালিকায় বাংলাদেশি 5 প্রতিষ্ঠানের নাম। আন্তর্জাতিকভাবে নেওয়া উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দুদক বলছে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত।